নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই। আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ আপনাদের কাছে চলে এসেছি আজও আরও একটি টোটকা নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যায় বাধা খণ্ডন ক্রিয়া। কিভাবে আপনার ছেলে মেয়ের বিদ্যায় বাধা থাকলে সেটিকে খণ্ডন করবেন, কিভাবে আপনার ছেলে মেয়ের অমনোযোগী মনোভাবটাকে কাটাবেন, কিভাবে তারা পড়াশোনায় মনোনিবেশ করবেন, সেই পদ্ধতি নিয়ে কিন্তু আজকে কথা বলব। আমাদের সমাজে 90% ছেলে মেয়েদেরই কিন্তু পড়ায় অমনোযোগী, কারণ মোবাইল ইন্টারনেট এমনভাবে ছেয়ে গেছে, সবাই কিন্তু সেই মোবাইলের প্রতি কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। এই সময় আপনি কিভাবে বইমুখ করাবেন আপনার সন্তানকে, সেই বিষয় আজকে আপনাকে বলব। যেমন পড়াশোনা বাধা অনেক রকমভাবে আসে। যেমন দেখছেন আপনার সন্তান পড়ছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, যেই ধরনের রেজাল্ট করা দরকার সেভাবে কিন্তু রেজাল্ট সে করেনি। আবার দেখছেন ছেলে মেয়ে পড়ছে, পড়তে যাচ্ছে, আসছে, সব করছে কিন্তু মন দিচ্ছে না পড়ায়, একটা সমস্যা। আবার 3 নম্বর সমস্যা হচ্ছে পড়াশোনা যতই করুক মনে রাখছে না। আবার 4 নম্বর সমস্যা হচ্ছে পড়তে মোটেই বসছে না। এই যে সমস্যাগুলো, এগুলো কিভাবে কাটবে? আর 5 নম্বর সমস্যা হচ্ছে পড়াশোনা করছে, সবই করছে, জীবনে কোনো প্রোগ্রেস করতে পারছে না, পড়ায় কোনো উন্নতি হচ্ছে না। স্কুল যাচ্ছে, কোচিং যাচ্ছে, সবই করছে, পড়ছে, বায়নাও করছে না, কিন্তু তার কোনো উন্নতি নেই। তাহলে এই 5 রকমের সমস্যা যদি আপনার সন্তানের থেকে থাকে, তাহলে কি করে মুক্তি পাবেন আপনি? দেখুন, প্রথমত ছক বিচার করতে হবে। এই ছক বিচার করে বিদ্যাস্থানটাকে সবার আগে দেখতে হবে, তার মনটাকে দেখতে হবে, তার মন কোথায় রয়েছে, মন অস্থির কেন, কোন রকম ভাবে কোন ঘর কিভাবে পীড়িত হয়ে রয়েছে, কোন ঘরে কোন গ্রহ বসে রয়েছে, প্ল্যানেটকে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, তাদের অবস্থান কোথায়। তবেই কে কিন্তু তন্ত্রের প্রতিকার করুন কি জ্যোতিষের প্রতিকার করুন, যেভাবেই প্রতিকার করুন না কেন, তবেই কিন্তু আপনার প্রতিকারে কিন্তু ফল আসবে। অনেকেই কিন্তু বলে থাকে এত অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, এত তান্ত্রিকের কাছে গেছে, কিন্তু কোনোভাবে ফল হচ্ছে না। দেখুন, আপনার ভাগ্যে যখন থাকবে তখন আপনার উন্নতি, আপনার সাকসেস আপনাকে ধরা দেবে। এই যে তান্ত্রিক জ্যোতিষী, দেখুন আমরা কি করতে পারি, আপনাকে আপনার চলার পথের ডিরেকশনটা আপনাদের দিতে পারি। আপনি কিভাবে চলবেন, কি করলে আপনার ঠিক হবে, কি করলে ভুল হবে, সেই জায়গাগুলোকে ধরাতে পারবো। এবং 80% কিন্তু আমাদের হাতে থাকে, আর 20% ঈশ্বরের হাতে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাদের আমরা বোঝাতে হয়, আমরা বুঝিয়ে থাকি। যেমন এই যে পড়াশোনায় 5টা সমস্যা বললাম আপনার সন্তানের, তাহলে এই সময় কিন্তু সবার আগে কিন্তু আপনাকে দেখতে হবে জন্মছক। এরকম একটি সমস্যা নিয়ে কিন্তু আমার কাছে এসেছিল যে তার সন্তান কোনোভাবে পড়ছে না, রেজাল্ট ভালো করছে না, এবং তার সাথে সাথে একগুঁয়েমি। খুব কাছে থাকে আমার মন্দির থেকে 1-1.5 কিলোমিটার দূরে। তার সন্তান পাশ করবে সে আশাই ছেড়ে দিয়েছিল। সে একদিন হঠাৎ আমার কাছে আসে যে মহারাজ, কোনোভাবে আমার ছেলে পড়ছে না, সামনে মাধ্যমিক, সে কি মাধ্যমিক পাশ করবে, সে কি আর পড়তে পারবে, সে কি পড়বে না তাকে কাজে ঢুকে যেতে হবে। আমাদের শিক্ষিত ফ্যামিলি, সবাই পড়াশোনা জানে, কিন্তু আমার ছেলে যদি না পড়ে, যদি পড়াশোনার দিকে না যায়, তাহলে আমি কি করব? সেই মা হতাশ হয়ে কিন্তু আমার কাছে সেদিন এসেছিল। কিন্তু তাকে আমি একটাই কথা বলেছিলাম, মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করো, ভগবতী দেখবে তোমার এই সমস্যার সমাধান করে দেবে। এবং তার জন্মছক বিচার করে এবং তার যে প্রয়োগ ছিল, প্রয়োগ বিধি, সেটি করে সে শুধু মাধ্যমিক পাস না, আজ সে এই মুহূর্তে এমএসসি করছে এবং খুব ভালোভাবে কিন্তু পাশ করেছে, এমএসসি অবধি এসেছে ভালো নাম্বার নিয়ে। তার যে প্রয়োগটি করেছিলাম, সেই প্রয়োগ হচ্ছে নীল সরস্বতী প্রয়োগ করেছিলাম এবং নীল সরস্বতী কবচ ধারণ করেছিলাম।
সেই নীল সরস্বতী মন্ত্র 1.25 লাখ জপ করে সিদ্ধ করিয়ে সেই কবচ সংস্কার করে 7 দিন ব্যাপী অনুষ্ঠান করে তার জপ, তার মার্জন সব করে কিন্তু তাকে সেই কবচটি ধারণ করানো হয়েছিল তার ছেলেকে। সেই প্রক্রিয়া যে আমরা করেছিলাম, যেভাবে করেছিলাম, ধরে ধরে সুন্দর করে করেছিলাম, করার পরে কিন্তু সেই মা তার সন্তানকে তার মনের মতন করে পেয়েছিল। কিভাবে পেয়েছিল? দেবীর কৃপায় পেয়েছিল, দেবীর আশীর্বাদে পেয়েছিল। অর্থাৎ অক্ষর হচ্ছে ব্রহ্ম, যে মন্ত্র, বীজ মন্ত্র, সেই মন্ত্র জপ করে সেই কবচকে সিদ্ধ করে সেই কবচকে যজ্ঞ করে এবং মার্জন, তর্পণ, অভিষিঞ্চন সব করিয়ে কিন্তু সেই কবচ সেই সন্তানকে পরানো হয়েছিল এবং তাকে মার্জনও করা হয়েছিল, অর্থাৎ গ্রহাভিষেকও করানো হয়েছিল। অনেক ক্রিয়া তার সাথে করা হয়েছিল, নবগ্রহ যাগ, মার্জন অর্থাৎ গ্রহাভিষেক এবং নীল সরস্বতী কবচ একদম ধরে 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 তাকে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছিল, প্রোটেকশন দেওয়া হয়েছিল। সেই এনার্জি, এই যে তন্ত্র, এই যে কবচ পড়ছেন, এই যে মাদুলি পড়ছেন, এই যে স্টোন পড়ছেন, এগুলো কি? এগুলো হচ্ছে একটা এনার্জি আপনার শরীরে সঞ্চার করে দেওয়া হচ্ছে, ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমরা সেই শক্তিকে আহ্বান করছি যজ্ঞের দ্বারায়, মন্ত্রের দ্বারায়, পূজাপাঠের দ্বারায়। আমরা সেই শক্তিকে, পরম ব্রহ্মের যে পাওয়ার, তাকে আহ্বান করে সেই বস্তুর মধ্যে, শুদ্ধ পবিত্র বস্তুর মধ্যে সেই শক্তিকে সেই কবচের মধ্যে প্রতিষ্ঠা করে আপনার শরীরে সঞ্চার করে দিচ্ছি কবচ ধারণের মাধ্যমে। বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, তন্ত্রোক্ত বিধানে সেই কবচ কিন্তু তৈরি হয়। আজ সেই কবচ পরে সেই মা খুব খুশি, তার সন্তান কিন্তু এমএসসি করেছে এবং তাদের আর বিদ্যায় কোনো বাধা নেই। তার সন্তানের মাথা গরম, জেদি, একগুঁয়ে ছিল, সেগুলো কিন্তু তার সন্তানের কাছ থেকে দূরে চলে গেছে, শান্ত হয়ে গেছে, মা বাবার সাথে কত ভালো সম্পর্ক হয়ে গেছে। এইরকমই যদি কোনো সমস্যা আপনার সন্তানের থেকে থাকে, তাহলে যদি এই প্রক্রিয়াগুলো আপনি করেন, তাহলে দেখবেন আপনার জীবনের যে সন্তান নিয়ে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা আর থাকবে না। এবং আজকে এই অনুষ্ঠানের শেষে একটি টোটকা দিচ্ছি, যে টোটকাটা আপনারা করবেন। একটি সাদা কাপড়ের টুকরো নেবেন, তার মধ্যে লাল কালি দিয়ে অথবা আলতা দিয়ে ঐং মন্ত্র লিখবেন। সেই ঐং মন্ত্র লেখার পরে আপনার সন্তান যেখানে পড়তে বসে সেই ঘরে টেবিলের পাশে পূর্ব দিকে সেটি টানিয়ে দেবেন এবং ঐং মন্ত্র রোজ পড়তে বসার সময় 108 বার জপ করে যেন পড়তে বসে। দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে। আর একটি খেয়াল রাখবেন, একটি জিনিস, আপনার সন্তান যে ঘরে ঘুমোয় এবং যেখানে পড়তে বসে সেখানে যেন বিম যেন বিছানার উপরে অর্থাৎ মাথার উপর থেকে যেন না যায়, ঘরের বিম, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং এই যে ঐং মন্ত্র 108 বার শুদ্ধ মনে পরিষ্কারভাবে যেন জপ করে পড়তে বসে, দেখবেন খুব ভালো ফল পাচ্ছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার, জয় মা।